প্রথম প্রশ্ন হচ্ছে ছায়া এমসিকিউ আর চ্যাপ্টারটার নাম কি? পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াস। প্রথম অঙ্ক এটা হচ্ছে এমসিকিউ এর ছায়া এমসিকিউ কোশ্চেন নাম্বার হচ্ছে 5। কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5। তো দেখো বলেছে একটি নমুনার অর্ধায়ু 8 দিন। নমুনা মানে কত? আয়োডিন 131 এর অর্ধায়ু 8 দিন, 8 ডে। তার মানেটা কি? তাহলে মনে রাখবে 8 দিন আয়োডিন 131 এর অর্ধায়ু 8 দিনের অর্থ হলো 8 দিন পর ওই নমুনায় যতগুলি নিউক্লিয়াস আগে ছিল মানে শুরুতে তার অর্ধেক সংখ্যক হয়ে যাবে নিউক্লিয়াসের সংখ্যা। ধরে নাও 100টা ছিল, তাহলে 8 দিন পর হয়ে যাবে 50টা। 8 দিন পর হয়ে যাবে 50টা নিউক্লিয়াস হয়ে যাবে। তা এই 50টা হঠাৎ করে 8 দিন পরেই হবে, না শুরু থেকেই দুটো একটা করে ভাঙতে শুরু করবে? তাহলে এখানে অপশনগুলো যে দেওয়া আছে বলে 4 দিন আগে কোনো নিউক্লিয়াস ভাঙবে না, 8 দিনের আগে কোনো নিউক্লিয়াস বিঘটন হবে না, আর 16 দিনের মধ্যে সমস্ত নিউক্লিয়াস বিঘটন হয়ে যাবে। মানে বলছি 16 দিনে কি আর নমুনার মধ্যে কোনো তেজস্ক্রিয় ওই তেজস্ক্রিয় আয়োডিন 131 তেজস্ক্রিয় থাকবে না? আর একটি নির্দিষ্ট নিউক্লিয়াস t=0 সময়ের পর যে কোনো সময় বিঘটন হতে পারে। তো কোনটা? এই চতুর্থ অপশনটাই হবে। অর্থাৎ এখানে 8 দিন অর্ধায়ু দেওয়ার অর্থ হলো এমন নয় যে 8 দিন পর হঠাৎ করে অর্ধেক হবে। এটা হলো যে 8 দিন পর এই নমুনাতে যতগুলি অবিভক্ত পরমাণু সংখ্যা ছিল সেগুলো অর্ধেক হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো ছায়া এমসিকিউ 6 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে যে দুটো আছে, পি এর সংখ্যা হচ্ছে 4n0 প্রাথমিক সংখ্যা, কিউ এর সংখ্যা হচ্ছে n0। ওকে, আর এর অর্ধায়ু হচ্ছে 1 মিনিট, আর এর অর্ধায়ু হচ্ছে 4 মিনিট। ঠিক আছে, এগুলো অর্ধায়ু দিল। তো যখন এদের পরমাণু সংখ্যা সমান হবে, তা আমরা জানি যে কোনো মুহূর্তে কোনো নমুনার পরমাণু সংখ্যা হয় এই নিয়ম মেনে চলে। ওকে, তাহলে তখন পরমাণু সংখ্যা সমান হবে বলতে তাহলে পি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি np = 4n0 × 2⁻, এই যেটা লেখা আছে এটা মনে হয় 1/2 বা কিছু থাকার কথা সূত্রতে। যাই হোক, এটা হলো 1/2 T/T মানে 1 মিনিট। আর nq = তোমাকে লিখতে হবে n0 প্রাথমিক পরমাণু সংখ্যা, এটা লিখতে হবে, এটা ওরা করে দিয়েছে দেখবে 4 মিনিট। তাহলে 4, তুমি বলবে স্যার একটা মিনিট বা ঘন্টায় বসালাম তাহলে টি এর কি প্রবলেম হবে? কিচ্ছু হবে না, টি এর মান মিনিটে আসবে। আচ্ছা এটা হলো, এরপরে বলো অবশিষ্ট পরমাণু সংখ্যা কি করে পাবে? দাঁড়াও, হ্যাঁ বলো। ও 2 মিনিট দেওয়া আছে। আচ্ছা এটা 2 মিনিট দেওয়া আছে। আচ্ছা মনে রাখো, এবারে দেখো তোমার কতগুলো ভেঙে গেছে পেয়েছো। ভাগ্যশ্রী যা প্রশ্ন ছিল সেটা হলো যে স্যার এটা তো কতগুলো ভেঙে গেছে, তাহলে কতগুলো রয়েছে কি করে পাবো? আচ্ছা তোমরা যখন ক্যালকুলেশন করে এখান থেকে কিছু পেলে, দেখো তোমাদের বইয়ে করে দেওয়া আছে যেটা, সেটাতে দেখো দেওয়া আছে np = nq, ওখান থেকে পেয়েছে টাইমটা ওরা প্রথমে পেয়েছে 4 মিনিট। ওরা প্রথমে পেয়েছে টাইমটা 4 মিনিট। ঠিক আছে, এই দুটোকে সমান করে দিয়ে, যেহেতু বলেছে সেই সময় পরমাণু সংখ্যা সমান হবে, তাহলে এই দুটোকে সমান করে t পেল 4 মিনিট। এটা পেলো,
এইবারে ওদেরকে বার করতে হবে যে 4 মিনিট পর এর পরমাণু সংখ্যা কত, এটা বার করতে হবে, যেটা দেয়নি ক্যালকুলেশন। ভাগ্যশ্রী প্রশ্ন ওইটাই ছিল। তাহলে np কত, 4n0 ইন্টু 1/2 টু দি পাওয়ার 4/1 সমান হবে কত, 8। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে 4/16 n0 সমান হচ্ছে n0/4। তাহলে এর ভেঙে গিয়ে রয়েছে n0/4, তাহলে কতগুলো ভেঙে গেছে, n0/4 রয়েছে, তাহলে ভেঙে গেছে কতগুলো বলো, বলো np n0/4 অবশিষ্ট রয়েছে, তাহলে ভেঙেছে কতগুলো, n4n0 মাইনাস n0/4, এতগুলো ভেঙে গেছে কিনা বলো, এতগুলো ভেঙে গেছে। হ্যাঁ, তো ভাগ্যশ্রী এবারে বুঝতে পারলে কোথা থেকে পেলো। একইভাবে কিউ এর ক্ষেত্রেও এটা করতে হবে, nq, কিউ এর ক্ষেত্রেও এটা করতে হবে n0 ইনটু 1/2 4 টু দি বাই 2, তাহলে এখানে কত হবে 2 সমান হবে কত, n0/4। এরও n0/4 অবশিষ্ট রয়েছে, তার মানে এর ভেঙে গেছে কতগুলো, n0 মাইনাস n0/4, এতগুলো ভেঙে গেছে। তাহলে p এর ভাঙলো এতগুলো আর q এর ভাঙলো এতগুলো, তাহলে মোট কত r উৎপন্ন হলো, r ইজ ইকুয়াল টু p থেকে কতগুলো উৎপন্ন হয়েছে, এই যে এইটা, তাহলে 16 মাইনাস 1 আর 15/4n0, এটা হচ্ছে 15/4n0, আর এইটা হবে 3/4n0। ওকে, তাহলে এটা হলো প্লাস 3/4n0। এটা কিছু থাকেনি, ভাষার একটু প্রবলেম ছিল, এটাতে অন্য কোনো প্রবলেম থাকেনি, তোমাদের ভাষাটা বুঝতে পারার একটু প্রবলেম ছিল। তাহলে দেখো 35-এ বলেছে ল্যামডার সঙ্গে টি এর সম্পর্ক, বলেছে টি এর, ল্যামডা এবং টি এর সম্পর্ক, যেখানে টি ইজ ইকুয়াল টু উষ্ণতা বলছে। তোমাদের ল্যামডা টি যখনই বলবে তোমাদের মাথায় আসে ল্যামডা ইজ ইকুয়াল টু 0.693/t, এটা চলে আসে, কিন্তু টি কিন্তু উষ্ণতা নয়, টি হচ্ছে অর্ধায়ু। এখানে এই সমীকরণে টি হলো অর্ধায়ু, টি হলো অর্ধায়ু। ওকে, এই সমীকরণে টি হলো অর্ধায়ু, কিন্তু এই এটা এরা প্রশ্নটা বলেছে উষ্ণতার সঙ্গে, তো ল্যামডার সঙ্গে উষ্ণতা এর কোনো সম্পর্ক নেই। তোমরা জানো তেজস্ক্রিয়তা উষ্ণতার উপর নির্ভর করে না, তাহলে সম্পর্কটা কি দাঁড়াবে, ল্যামডা ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার 0 আর a টু দি পাওয়ার 0 বলতে পারি, এই সম্পর্কটা বেরোবে। অর্থাৎ ল্যামডা টি এর উপর ডিপেন্ড করেই না, তবে কি এই সম্পর্কটা হয়। ওকে, সাতরার এমসিকিউ 44 বলেছে কোনো একটা দিন, আমি ডেটটা বলছি 01/08 আগস্ট মাসের 1991 সালের আগস্ট মাসের 1 তারিখে কোনো একটা নমুনা ছিল, তার সক্রিয়তা কত, 2 মাইক্রোকুরি, এর অর্ধায়ু যদি 1 মাস হয়, অর্ধায়ু কত, 1 মাস, তাহলে 2 মাস আগে, অর্ধায়ু 1 মাস, 2 মাস আগে সক্রিয়তা কত, এটাই প্রশ্নটা বুঝো। আগস্ট মাসের 1991 সালের আগস্ট মাসের 1 তারিখে, এটা কোনো গুরুত্ব রাখে না আমাদের অঙ্কে, সক্রিয়তা 2 কুড়ি, অর্ধায়ু 1 মাস, তাহলে 2 মাস আগে সক্রিয়তা কত, এইটাই অঙ্ক, এটা কোনো অঙ্ক নয়। ঠিক আছে, এটা অঙ্কের পার্ট। তাহলে দেখো এই অর্ধায়ু যদি 1 মাস হয়,
তাহলে যার সক্রিয়তা 2 মাইক্রোকুরি, 2 মাইক্রোকুরি এর সক্রিয়তা, তো বলো 1 মাস আগে সক্রিয়তা কত ছিল এর? এক মাস আগে এটা সক্রিয়তা, এখন লাস্ট সক্রিয়তা, 1 মাস আগে 4 মাইক্রোকুরি ছিল, তাহলে 2 মাস আগে কত ছিল? এটা ভেবে নিলেই তো হয় 8 মাইক্রোকুরি। ঠিক আছে, তাহলে 2 মাস আগে এই দিকে যাচ্ছে, এর সক্রিয়তাটা এই দিকে যাচ্ছে। এখানে তোমাদেরকে বলে দিই যে যেমন পরমাণুর সংখ্যা বারে বারে অর্ধেক অর্ধেক হয়ে যায়, অর্ধায়ু হলেই অর্ধেক অর্ধেক হয়ে হয়ে চলে যায়, সেরকম সক্রিয়তা অর্ধেক অর্ধেক হয়ে হয়ে যায়। সক্রিয়তাও পরমাণুর সংখ্যার উপরই ডিপেন্ড করে। সক্রিয়তা বলতে আমরা বলছি ডিএনডিটি কে, ডিএনডিটি এর মানটাকে সক্রিয়তা বলি। ডিএনডিটি অর্থাৎ একক সময়ে কতগুলি পরমাণু ভেঙে গেল, সেটা কার উপর ডিপেন্ড করে? সেই মুহূর্তে উপস্থিত পরমাণু সংখ্যার উপর ডিপেন্ড করে। অতএব যেমন যেমন ভাবে পরমাণু সংখ্যা অর্ধেক হবে, তেমনি তেমনি ভাবে সক্রিয়তাও অর্ধেক হয়ে হয়ে যাবে। তাহলে এক অর্ধায়ু পর পরমাণু সংখ্যা যেমন অর্ধেক হয়, একটি অর্ধায়ু পর সক্রিয়তাও অর্ধেক হবে। একইভাবে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে বলতে পারি একটি অর্ধায়ু আগে যদি অণু সংখ্যা ডাবল থাকে, তাহলে একটি অর্ধায়ু আগে তার সক্রিয়তাও ডাবল ছিল, একটি অর্ধায়ু আরো অর্ধায়ু আগে এরকম। তাহলে এটা কি বলবো? এইটা টাইম, আর এটা হচ্ছে কি সক্রিয়তা। সক্রিয়তা, ঠিক আছে, এটা তুলনা করলে পেয়ে যাবে অঙ্কটা। তারপরে বলো, এটা পারা উচিত ছিল। যে প্রশ্নটা হচ্ছে 67 বলেছে ইউরেনিয়াম 92 235, ইউরেনিয়াম 92 235 এ যখনই ভাঙে তার 1%, সরি 0.1% এনার্জি হিসাবে বেরিয়ে যায়। কত বেরিয়ে যায়? এটা 0.1% এনার্জি এর ভরের 0.1% এনার্জি হিসাবে বেরিয়ে যায়। তো বলতে 10 কেজি যদি এরকম ইউরেনিয়াম নেওয়া হয় তাহলে কত শক্তি বেরোবে? তাহলে 10 কেজির ক্ষেত্রে তাহলে আমাদের শক্তি কত হয়? তাহলে শক্তি বলো, ই সমান mc², জানি কি না? তাহলে m মানে কত? 10 কেজি এর 0.1% ইনটু c² মানে জানো 3 ইনটু 10⁸। এই স্কয়ারটা দিতে ভুলে যেও না, বেশিরভাগই c² দিতে ভুলে যায়। হ্যাঁ, বাস এটা করো। তো এটা করলে কত হবে? 10 কেজি। এটা অবশ্যই মিটারে আছে, এটাও কেজিতে রাখবো, ঠিক আছে? তাহলে এটা 0.1% মানে 1/100 হবে, তাহলে 0.1 1/10%, তাহলে কত হবে? ইনটু 9 ইনটু 10⁻16। তাহলে এটা আরো দুটো শূন্য চলে যাবে, তাহলে 9 ইনটু 10⁻14 এত জুল। দেখো তো এরকম কিছু আছে কিনা। ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে সাঁতরা পাবলিশার্সের MCQ 79 পরমাণুর নিউক্লিয়াস, পারমাণবিক ও নিউক্লিয় পদার্থ বিজ্ঞান। এটা হচ্ছে পারমাণবিক ও পদার্থ নিউক্লিয় বিজ্ঞানের MCQ 79। অঙ্কটা বলেছে একটা নক্ষত্রের কেন্দ্রে হিলিয়াম থেকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, হিলিয়াম থেকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। ইকুয়েশন কিন্তু দেয়নি, ইকুয়েশন কিন্তু এরা দেয়নি। তাহলে আমরা নিজেরা ইকুয়েশন ধরে নিলাম এবং কোনো কণা নির্গত হচ্ছে না, কোনো কণা নির্গত হচ্ছে না ধরছি। কেন?
যেহেতু ইকুয়েশন দেয়া নেই তাহলে ইকুয়েশনটা সহজ সরল হওয়ার কথা। তাহলে 4টা হিলিয়াম থেকে একটা অক্সিজেন হবে, এটা কি করে পারলাম না? দেখো হিলিয়ামে থাকে 2টো প্রোটন আর 2টো নিউট্রন, অর্থাৎ ভর সংখ্যা 4 পরমাণু ক্রমাঙ্ক 2। যদি এরকম ভর সংখ্যা 4 পরমাণু ক্রমাঙ্ক 2 দিয়ে আমাকে হাইড্রোজেন এই অক্সিজেন উৎপন্ন করতে হয়, তাহলে 8টা প্রোটন আছে, কমপক্ষে 4টা হিলিয়াম, মানে 4টা হিলিয়াম হলে 8টা প্রোটন হয়ে যাবে, আর 4টা হিলিয়াম হলে 8টা নিউট্রন হয়ে যাবে। তাহলে আমাদের সব দিক দিয়ে সামঞ্জস্য বজায় রেখে এই ইকুয়েশনটি লেখা যায়। এটা হচ্ছে আমাদের আপাতত সবচেয়ে সম্ভাব্য সমীকরণটা করলাম। তারপর তার সঙ্গে কি বেরোবে? এনার্জি বেরোবে। কেন? কিছুটা ভর হ্রাস হয়ে যাচ্ছে, তাহলে এনার্জি বেরোবে। তাহলে ভরের হ্রাসটা কত না, এর মোট ভর কত ছিল তার থেকে এর ভরটা বিয়োগ দেব। অর্থাৎ 4টি হিলিয়ামের মোট ভর কত ছিল দেখলাম, তার থেকে অক্সিজেনের ভরটা বাদ দিলাম, নিউক্লিয়াসের ভর বাদ দিলাম, সেটা কিসে বেরাবে? গ্রাম কেজিতে নয়, এএমইউ তে বেরাবে। তাহলে এএমইউ তে কত বেরোলো? এএমইউ তে বেরোলো 0.011 এএমইউ। কেউ আবার শুধু ইউ বলছে, শুধু ইউ এরকম বলছে। যাই হোক, এএমইউ রাখলাম। এবারে আমরা জানি 1 এএমইউ শক্তি সমান হচ্ছে 931.5 এমইভি। তো তোমাদের বই 931 দেওয়া আছে দেখবে। তো আমরা করব কি, শক্তি মানে কত? ভর, এএমইউ তে ভর, এককে ভর ইনটু 931। 931 যদি করো এমইভি, তাহলে বেরোবে কত? এইটা 10.24 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা পড়েছিল আইআইটি তে, পড়েছে 2005-এ। এটা পড়েছে আইআইটি 2005-এ। প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। একটি নমুনার অর্ধায়ু হচ্ছে 20 মিনিট। অর্ধায়ু কত? 20 মিনিট। বলেছে T2 সময়ে কতটা বিঘটিত হয়? 2/3 অংশ বিঘটিত হয়। T2 সময়ে 2/3 অংশ বিঘটিত হয়। তাহলে রইল কতটা? 1 - 2/3 অর্থাৎ 1/3 অংশ। আর বলছে T1 সময়ে 1/3 অংশ বিঘটিত হয়। তাহলে রইল কতটা? 2/3 অংশ। তাহলে আমরা বইয়ে যে রাশিটার ইকুয়েশন জানি সেটা এইটা, সেটা হলো কি, T1 সময় পর কতটা অংশ রইল, অবশিষ্ট পরমাণুর সংখ্যা হচ্ছে এইটা। তাহলে এটাকে এরকম ভাবে বলা যেতে পারে n1 = n0/2^T1/T। তাহলে n0 এটাকে কত অংশ বলা হচ্ছে? 1/3 অংশ। এই সরি, n1 মানে কত? 2/3 অংশ। তাহলে 2/3 n0 লেখা যাবে 2/3 n0। তাহলে n0/2^T1/20। তাহলে n0 n0 কেটে যাবে, এটা উল্টে দেব, 2/3, 3/2 হবে, 2^T1/20 সমান হচ্ছে কত? 3/2। এখান থেকে তোমাদেরকে বার করতে হবে T1, বার করবে। আর দ্বিতীয় কেসটা ওই যে T2 দিয়ে, তার ক্ষেত্রে বার করবে n2 = n0/2^T2/T। ঠিক আছে? এরপর এটাকে তুমি করবে কি, n2 মানে কত? কতটা ভেঙে রয়েছে? 1/3 অংশ। তাহলে এটা করো 1/3 n0 equal to এটা। এখান থেকে n0 কেটে যাবে, তোমাকে করতে হবে কি, 2^T2/20 = 3। এখান থেকে তোমাকে T2 বার করতে হবে। ঠিক আছে? T2 বার করতে হবে। এবারে দুটি, এই যে T1 এবং T2, এদের বিয়োগফল বার করতে হবে। ঠিক আছে? এটাই উত্তর।
প্রশ্ন ছিল t1 সময় পর 1/3 অংশ বিঘটিত হয়ে যায় আর t2 সময় পর 2/3 অংশ বিঘটিত হয়ে যায়। ঠিক আছে, তাহলে তোমাকে t1 আর t2 এর মধ্যে পার্থক্য, তো এটা তুমি ক্যালকুলেশন করে করতে পারো অথবা তোমার সাধারণ জ্ঞান দিয়েও করতে পারো। ঠিক আছে, ক্যালকুলেশন করলে এইরকম, আর সাধারণ জ্ঞান দিয়ে এটা কিভাবে করবে সেটা বলে দিচ্ছি। তাহলে শর্টেস্ট প্রসেসটা হচ্ছে এইটা। দেখো t ইকুয়াল টু একটা ছক তৈরি করলাম, t ইকুয়াল টু আর n ইকুয়াল টু লিখবো, t ইকুয়াল টু t0 অর্থাৎ সময়টা ছিল 0, সময় ছিল 0, তখন কত ছিল পার্টিকেল n0, n0 মানে 1 ধরে নিচ্ছি, 1 ধরে নিলাম, n0 মানে 1 ধরে নিচ্ছি, বা এটা n0 ধরো তুমি, এটা n0, এটা n0, ওকে। t1 সময় পরে 1/3 অংশ বিঘটিত হয়, তাহলে রয়ে যায় কত অংশ? 2/3 অংশ। t2 সময় পরে 2/3 অংশ বিঘটিত হয়, t2 সময় পরে 2/3 অংশ বিঘটিত হয়, তাহলে রয়ে যায় কত? 1/3 অংশ। আচ্ছা 2/3 এর থেকে কত এটা বলো? 2/3 আর 1/3 এর মধ্যে কি সম্পর্ক আছে? এর অর্ধেক এটা নয়, এর অর্ধেক এইটা তো, 2/3 কে 2 দিয়ে ভাগ করলে 1/3 বেরোয়, তাহলে এর থেকে অর্ধেক হতে কত সময় লাগবে? 20 মিনিট, একটা অর্ধায়ু লাগবে, তাহলে 20 মিনিট লাগবে। এইটা হলো শর্টেস্ট প্রসেস। এগুলো একমাত্র অভিজ্ঞতা দ্বারা সলভ করা যায়। এই টাইপের যদি করতে চাও তাহলে অভিজ্ঞতা দিয়ে হবে। দেখো এরকম প্রশ্ন থাকে যে a থেকে b অর্থাৎ 86 a 222, এইটা থেকে বের হলো কত? b 84 212 উৎপন্ন হলো, তাহলে কটি আলফা কটা বিটা নির্গত হলো। তো মনে রাখবে বিটা কণার ক্ষেত্রে নির্গত হলে এই ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি হয় আর ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এটা হয় না। ঠিক আছে, আর আলফা কণার ক্ষেত্রে ভর সংখ্যার পরিবর্তন হয় আর পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয়। তাহলে সোজা ভাষায় বলতে পারি এই যে পরমাণু ক্রমাঙ্ক, এটা দুটো কারণে চেঞ্জ হয়, আলফার জন্য বিটার জন্য, কিন্তু ভর সংখ্যা পরিবর্তন হয় শুধু আলফার জন্য। ঠিক নয় কি? ভর সংখ্যা শুধু পরিবর্তন হয় আলফার জন্য, পরমাণু ক্রমাঙ্ক আলফার জন্য পরিবর্তন হতে পারে আর বিটা নির্গমনের জন্য পরিবর্তন হতে পারে না, হবে। তাহলে আমরা আলফা বিঘটনটা বার করতে হলে তাহলে বার করব, তাহলে ভর সংখ্যার পরিবর্তন কত? পরিবর্তন সমান হচ্ছে 222 মাইনাস 212। কিছু ভুল আছে, এটা ভুল আছে। ঠিক আছে, 222 মাইনাস 212 হবে না, হয়তো 210 হবে, হতে পারে। আচ্ছা ঠিক আছে, একটা বাস্তবসম্মত অঙ্ক নিয়ে কাজ করি, ধরুন আমরা 210, তাহলে 210 করলাম, তাহলে কত বেরোলো? আমাকে অঙ্কটা মেলাতে গিয়ে উত্তর দেখতে হচ্ছে, বি 3টা আলফা বেরোবে, তাহলে যাই হোক, তাহলে 12 হলো। তাহলে একটা আলফা কণা নির্গমনের জন্য ভর সংখ্যা পরিবর্তন হয় 4 একক, তাহলে 12 একক পরিবর্তনের জন্য আলফা কণা নির্গমন, অতএব আলফা কণার সংখ্যা, নির্গত আলফা কণার সংখ্যা কত? 12/4 সমান হচ্ছে 3টি। এটা হয়ে গেল। এইবারে যদি এই 4টা আলফা কণা বেরোয় তাহলে বলো পরমাণু ক্রমাঙ্ক কত হবে? অতএব পরমাণু ক্রমাঙ্ক, আচ্ছা বিটা কণা একবারে অঙ্কটা করা যায় বিটা কণার ক্ষেত্রে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক হওয়ার কথা ছিল 86 থেকে দুটো, মানে 3টা আলফা কণার জন্য পরমাণু ক্রমাঙ্ক কমবে কত? 6টা, তাহলে 86 থেকে 6টা 80 হওয়ার কথা। ঠিক আছে, তো অতএব বিটা কণা যদি n সংখ্যক বিটা কণা নির্গত হলে বা আরো হলে কি লিখবো বলো? দেখো 86 মাইনাস 6, ওই যে 3টা আলফা, এটাকে 3টা আলফাকে 3 ইনটু 2 বললাম, প্লাস n বিটা
এন বিটা মানে বোঝো তো, বিটা বেরোলে এন সংখ্যক, এন ইন্টু ওয়ান, যতগুলো বিটা বেরোবে ততগুলো পরমাণু ক্রমাঙ্ক বাড়বে, ইকুয়াল টু 84। দেখো এটা একটা অঙ্ক, এটা একটা সমীকরণ লেখা হয় বা লেখা যায়। কি বললাম, 86 থেকে আলফা কণার জন্য কতটা কমবে, এতটা কমবে, আলফা কণার জন্য 3টা আলফা কণার জন্য 6টা কমবে, আর একটা একটা বিটা কণার জন্য একটা একটা করে বাড়বে। তাহলে এটা সমান 86। তাহলে তোমরা দেখবে এটা বেরোবে কত, 4। 80 প্লাস n ইকুয়াল টু 84। তাহলে n ইকুয়াল টু বেরোলো কত, 4। তাহলে 4টি বিটা কণা নির্গত হবে। ঠিক আছে, তো এটাই অঙ্ক। অঙ্কটাতে প্রিন্টিং মিস্টেক আছে, ওটা 210 হবে, 210 হবে, বিটা বি এর মাথায় 210 হবে।